গণপ্রতিনিধিত্ব আদেশ 2025 ও শ্রম আইন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে আরও 4টি অধ্যাদেশের। 23 অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট, 2টা আইন পাশ হয়েছে আর 3টা আইনের নীতিগত অনুমোদন হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রম আইন অধ্যাদেশ 2025-এর 90টি জায়গায় সংশোধন আনা হয়েছে। লেবার ল এখন থেকে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে। যারা আছেন, নাবিক যারা আছেন, তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন। ব্ল্যাক লিস্টিং একটা প্রথা ছিল যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাক লিস্ট করতো ও তারা অন্য কোথাও চাকরি পেত না। ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে। প্রসূতি যারা আছেন তাদের ওয়েলফেয়ার বেনিফিট, যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রসূতি থাকবেন তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এ কি সংশোধন আনা হয়েছে সেটিও জানান আইন উপদেষ্টা। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন, এটা বিধান করা হয়েছে। আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সমস্ত কিছুর বিবরণ দিতে হবে। জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। নো ভোটের একটা বিধান করা হয়েছে। যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে, আপনাদের 2014 সালের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে, 153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাজানো নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যেই প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। এদিকে চূড়ান্ত অনুমোদন না দেয়া হলেও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর। এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। আর হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে, তাদের সম্পত্তি, তাদের কি খাতে তারা উন্নয়ন করবে, কি পদ সৃজন করবে, এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অধ্যাদেশেরও। বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। আর ওইখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়। জ্ঞাত আয় মানে আপনার জ্ঞাত অবৈধ আয় না, বৈধ আয়, এগুলো ক্লিয়ার করা হয়েছে। যে সমস্ত জায়গায় বাংলাদেশে যে জায়গাতেই দুদকের অফিস থাকবে সেখানেই দুদকের স্পেশাল কোর্ট গঠন করার বিধান করা হয়েছে। দুদক যারা চেয়ারম্যান থাকবেন বা দুদকের যিনি প্রধান থাকবেন তাদেরকে বাছাই করার জন্য 7 সদস্যের বাছাই কমিটি করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে হবে। সভায় বিমানবন্দরের আগুনের ফরেনসিক প্রতিবেদন তৈরিতে 4টি দেশের সহায়তা চাওয়া হয়েছে। এই ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা অলরেডি স্কটল্যান্ড ইয়ার্ড, আপনি স্কটল্যান্ড ইয়ার্ড জানেন যে ব্রিটেনের পুলিশ বাহিনী, স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেনসিক করা যায়, যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। এছাড়া স্থানিক পরিকল্পনা ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।